বিশ্বকাপ প্রতিটি ফুটবলারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ৪ বছর অপেক্ষা, ৪ বছরের ঘাম, ৪ বছরের ত্যাগ, শুধু একটি মুহূর্তের জন্য, সেই সবুজ মাঠে, সেই হলুদ ট্রফির সামনে দাঁড়ানোর জন্য। কিন্তু কিছু মানুষ আছেন যারা সেই স্বপ্নের একদম কাছে পৌঁছে নিজেরাই সব ভেঙে দিয়েছেন। নিজেদের সিদ্ধান্তে, নিজেদের আচরণে, নিজেদের দুর্বলতায়। একটি লাল কার্ড, একটি মাতাল রাত, একটি অহংকারী কথা, একটি অনুশাসন ভঙ্গ, এইটুকুতেই পুরো বিশ্বকাপ ধুলোয় মিশে গেছে। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই মানুষগুলোর গল্প যারা বিশ্বকাপ পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু নিজেরাই নিজেদের সুযোগ নষ্ট করে দিয়েছেন। এটা শুধু ব্যর্থতার গল্প নয়, এটা মানবিক দুর্বলতার গল্প, এটা সুযোগের মূল্য না বোঝার গল্প। জিনেদিন জিদান ২০০৬ মাথা দিয়ে যা করলেন। ২০০৬ সালে বার্লিন বিশ্বকাপ ফাইনাল, ফ্রান্স বনাম ইতালি। মাঠে জিনেদিন জিদান পৃথিবীর সবচেয়ে মার্জিত, সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডার। এটা ছিল তার শেষ ম্যাচ, ক্যারিয়ারের সমাপ্তি পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে। কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালিয়ান মার্কো মার্টিনেজ কিছু বললেন। কি বললেন তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ফলাফল নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালিয়ান মার্কো মার্টিজারি কিছু বললেন। কি বললেন তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ফলাফল নিয়ে কোনো বিতর্ক নেই। জিদান ঘুরে দাঁড়ালেন এবং মাথা দিয়ে মার্টিজারিকে বুকে ধাক্কা দিলেন। পৃথিবীর সামনে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচে লাল কার্ড। জিদান মাঠ ছাড়লেন। পেছনে ট্রফি, সামনে সুড়ঙ্গের অন্ধকার। ফ্রান্স পেনাল্টিতে হারল। সেই রাতে পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান ফুটবলার ক্যারিয়ার শেষ করলেন রাগের কাছে হেরে, অহংকারের কাছে হেরে। পরে জিদান বললেন, আমি অনুতাপ করি না। মার্টিজারি আমার পরিবার সম্পর্কে অগ্রহণযোগ্য কথা বলেছিল। সম্ভবত মার্টিজারি ভুল করেছিলেন, কিন্তু জিদানও ভুল করেছিলেন। কারণ সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে রাগ জেতার সুযোগ দিলে বিশ্বকাপও হেরে যায়। জিদান এর গল্প শেখায় প্রতিভা এবং আবেগ নিয়ন্ত্রণ দুটো আলাদা জিনিস। শুধু প্রতিভা থাকলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। লুইস সুয়ারেজ ২০১৪ কামড়, যেটা বিশ্বকাপ খেয়ে ফেললো। ২০১৪ বিশ্বকাপ ব্রাজিল, উরুগুয়ে বনাম ইতালি, গ্রুপ পর্বে লুইস সুয়ারেজ সেই সময়ের পৃথিবীর অন্যতম সেরা স্ট্রাইকার। বার্সেলোনা তার খেলা দেখে মানুষ অবাক হয়। বিশ্বকাপে উরুগুয়ের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু ৭৯ মিনিটে ইতালির জর্জিও সিলেনির কাঁধে সুয়ারেজ কামড় দিলেন। হঠাৎ কামড় মাঠে, পৃথিবীর কোটি কোটি দর্শকের সামনে। ক্যামেরা সব ধরল, পৃথিবী হাসলো এবং কাঁদলো, কারণ সুয়ারেজ আগেও কামড় দিয়েছিলেন। এটা তৃতীয়বার। ফিফা ৪ মাস নিষিদ্ধ করল। বিশ্বকাপের বাকি সব ম্যাচ থেকে উরুগুয়ে রাউন্ড 16 কলম্বিয়ার কাছে হারল, সুয়ারেজ ছাড়া। পরে সুয়ারেজ বললেন, আমি ভারসাম্য হারিয়েছিলাম। আমার কাঁধে চোট ছিল। পড়ে যাওয়ার সময় সিলেনিয়ার কাঁধে আমার মুখে লাগে। এই ব্যাখ্যা কেউ বিশ্বাস করেনি। ক্যামেরা মিথ্যা বলে না। সুয়ারেজের গল্প শেখায় বারবার একই ভুল করলে একদিন সেই ভুল সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে বড় মূল্য দেয়। এরিক ক্যান্টেনা ১৯৯৪ অনুমান নিষেধাজ্ঞা যে বিশ্বকাপ নষ্ট করেছিল। এরিক ক্যান্টেনা ১৯৯০-এর দশকের ফুটবলের সবচেয়ে বিতর্কিত এবং একই সাথে অসাধারণ চরিত্র। ফরাসি, ম্যানচেস্টার ইউনাইটেডে অজেয়, কিন্তু মাঠের বাইরে অনিয়ন্ত্রিত। ১৯৯৪ সালের বিশ্বকাপের আগে ক্যান্টোনা ছিলেন ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু তার আচরণের কারণে ফরাসি ফুটবল ফেডারেশন সাথে সম্পর্ক খারাপ। বারবার নিয়মভঙ্গ, রেফারির সাথে অসদাচরণ, সতীর্থদের সাথে মতবিরোধ এবং ১৯৯৫ সালে একজন দর্শককে মাঠের বাহিরে লাথি মারলেন। তার আগে ১৯৯৪ বিশ্বকাপ ফ্রান্স যোগ্যতা অর্জন করতে পারেনি, আংশিকভাবে ক্যান্টোনাকে সামলাতে না পারার কারণে। ফরাসি দলের অভ্যন্তরীণ বিভাজন। পরিহাসটা হলো ক্যান্টিনো যে বিশ্বকাপে ছিলেন না, সেটা ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স জিতেছিল জিদানের নেতৃত্বে। ক্যান্টোনা ছাড়াই। এটা কি বলছে যে ক্যান্টোনা না থাকলেই ভালো ছিল? সেটা বলা কঠিন, কিন্তু একটা কথা স্পষ্ট, প্রতিভা যদি দলের ঐক্য নষ্ট করে, তাহলে সেই প্রতিভা বোঝার চেয়ে ক্ষতির কারণ হয় বেশি। দিয়েগো ম্যারাদোনা ১৯৯৪ ড্রাগ পরীক্ষায় ধরা পড়লেন। দিয়েগো ম্যারাদোনা এই নাম নিলে আলাদা করে বলার কিছু নেই। ফুটবলের ইতিহাস সবচেয়ে জাদুকরী মানুষদের একজন। ১৯৮৬ বিশ্বকাপ এককভাবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু ১৯৯৪ সালে আমেরিকায় ম্যারাদোনা
আর্জেন্টিনার হয়ে খেলছিলেন, তখনও অসাধারণ, তখনও জাদুকরী। গ্রুপ পর্বে গ্রিসের বিরুদ্ধে গোল করলেন, সেই উদযাপনে ক্যামেরার দিকে এসে চিৎকার করলেন, সেই ছবি আজও ইন্টারনেটে ভাইরাল। কিন্তু তারপর ড্রাগ পরীক্ষায় এপিড্রিন পাওয়া গেল, ম্যারাডোনা নিষিদ্ধ, বিশ্বকাপ শেষ। ম্যারাডোনার মাদকাসক্তির গল্প শুধু 1994-এর নয়, দীর্ঘদিনের। কোকেন, অ্যালকোহল, বারবার পুনর্বাসন এবং 2020 সালে মৃত্যু। ম্যারাডোনার গল্প শেখায় প্রতিভা মানুষকে রক্ষা করে না, প্রতিভাবান মানুষও মানবিক দুর্বলতার শিকার, এবং সেই দুর্বলতা জয় না করলে সবচেয়ে বড় স্বপ্ন ধুলোয় মিশে যায়। রয় কেন 2002 নিজেই চলে গেলেন। 2002 জাপান এবং কোরিয়ান বিশ্বকাপ। রয় কেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি, আয়ারল্যান্ডের ক্যাপ্টেন এবং পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডার। আয়ারল্যান্ড বিশ্বকাপ কোয়ালিফাই করেছে, এই ছোট্ট দেশটির জন্য বিশাল সাফল্য। কিন্তু বিশ্বকাপের আগে সেইপানের প্রশিক্ষণ শিবিরে কেন এবং কোচ মাইকের মধ্যে বিস্ফোরণ। কেন প্রশিক্ষণের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করলেন, মাঠের মান, সরঞ্জামের মান, প্রস্তুতির মান সব নিয়ে, এবং কোচের সামনে, পুরো দলের সামনে কেন বললেন এমন কিছু যা অসহনীয়। কোচ বললেন, যাও, তোমার আর দরকার নেই। কেন চলে গেলেন বিশ্বকাপ থেকে নিজেই। আয়ারল্যান্ড কেন ছাড়াই রাউন্ড 16-এ খেলেছিল, স্পেনের সাথে পেনাল্টিতে হেরেছিল। কেন ছাড়া এটা অসাধারণ ছিল, কিন্তু কেন ছাড়া সেটা আরো বড় হতে পারত। কেনের গল্প শেখায় নিজের অহংকার এবং দলের স্বার্থ যখন সংঘর্ষ করে, দলের স্বার্থ জিততে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু কেন সেটা বুঝলেন না। নিকোলাস অ্যানেকলা 2010 হাফ টাইমের ঝগড়া। 2010 সাল, দক্ষিণ আফ্রিকা ফ্রান্স। প্রত্যাশা ছিল অনেক, কিন্তু গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে হার। হাফ টাইমে কোচ অ্যানিলকাকে নির্দেশ দিলেন। অ্যানিলকা বললেন এমন কিছু যা সংবাদপত্রে ছাপা যায় না। কোচকে সরাসরি অশ্লীল ভাষায় আক্রমণ করলেন। সেই কথোপকথন ফাঁস হলো, পৃথিবী জানলো, অ্যানিলকা বহিষ্কৃত হলেন এবং ফ্রান্সের বাকি খেলোয়াড়রা প্রতিবাদে অনুশীলন বর্জন করলেন। ফ্রান্সের বিশ্বকাপ মাঠে নয়, ড্রেসিং রুমের ঝগড়ায় শেষ হয়ে গেল গ্রুপ পর্বের বিদায়। অ্যানেলকার গল্প শেখায় হাফ টাইমে কোচকে গালি দেওয়া শুধু নিজের ক্যারিয়ারের নষ্ট করে না, পুরো দলের বিশ্বকাপ নষ্ট করে। একটি মানুষের রাগ একটি দেশের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। রোনাল্ডো 2006 সতীর্থকে লাল কার্ড দেওয়ানোর অভিযোগ। এটা একটু ভিন্ন ধরনের গল্প। 2006 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, পর্তুগাল বনাম ইংল্যান্ড। তখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ওয়াইন রুনি দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব সতীর্থ। মাঠে রুনি একটি ফাউল করলেন, লাল কার্ড। রেফারির সিদ্ধান্ত, কিন্তু ক্যামেরা দেখলো রেফারির সিদ্ধান্ত আগেই রোনাল্ডো রেফারিকে কি যেন বললেন, এবং তারপর রোনাল্ডো সেই বিখ্যাত চোখ মারা সতীর্থদের বিরুদ্ধে। সতীর্থকে লাল কার্ড দেখানো, ইংল্যান্ড হারল এবং পর্তুগাল সেমিফাইনালে গেল। রোনাল্ডো পরে বললেন, আমি শুধু রেফারিকে জিজ্ঞেস করেছিলাম ফাউলের বিষয়ে। ইংল্যান্ডে সেই বছর রোনাল্ডো ক্লাবে ফিরলেন ভয়ে, কারণ ইংরেজ সমর্থকরা ক্ষুব্ধ। রোনাল্ডোর গল্প শেখায় জেতার জন্য সবকিছু করা এবং ন্যায়সঙ্গতভাবে জেতা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। পল গসকোইন ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন। 1990 বিশ্বকাপে সেই বিখ্যাত কান্না, যখন ইতালিয়ানদের কাছে হেরেছিলেন, পৃথিবী কেঁদেছিল তার সাথে। কিন্তু 1998 সালে গ্লেন হল্ড ইংল্যান্ডের কোচ। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে গ্যাসকোইনের ফিটনেস নিয়ে সন্দেহ এবং তার অ্যালকোহলের সমস্যা। হোটেল রুমে রাতের পর রাত মদ, প্রস্তুতির সময় ফিটনেস অনুশীলনের বদলে পার্টি। হডলি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন গ্যাসকোইন নেই। গ্যাসকোইন সেই খবর শুনে হোটেল ঘরে সবকিছু ভেঙে দিলেন। গ্যাসকোইনের গল্প হয়তো সবচেয়ে দুঃখের, কারণ প্রতিভা ছিল কিন্তু জীবনের নিয়ন্ত্রণ ছিল না। অ্যালকোহল, মানসিক সমস্যা, এই দুর্বলতা বিশ্বকাপের চেয়ে বড় হয়ে গেছিল এবং বিশ্বকাপ সেই দুর্বলতার কারণে হাতছাড়া। রবিনো ব্রাজিলের প্রতিভাবান উইঙ্গার। 2010 বিশ্বকাপের আগে ব্রাজিল দলে তার স্থান নিশ্চিত ছিল, কিন্তু বিতর্ক, তার ব্যক্তিগত জীবন এবং ক্লাবের সাথে মতবিরোধ। বিশ্বকাপের প্রস্তুতিতে রবিনো যথেষ্ট মনোযোগী ছিলেন না বলে অভিযোগ। ম্যানচেস্টার সিটিতে ক্লাবের সাথে সম্পর্ক জটিল এবং বিশ্বকাপে তার পারফরমেন্স প্রত্যাশার অনেক নিচে। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারল। রবিনো কোনো গোল করতে পারেননি, তার প্রতিভা সেই মঞ্চে হারিয়ে গিয়েছিল। রবিনোর গল্প শেখায় মনোযোগ ছাড়া প্রতিভা সূর্যের আলোর ছাড়া ফুলের মতো ফোটে না। মারিও বালোতেল্লি প্রতিভার অপচয়। মারিও বালোতেল্লি সুপার মারিও, ইতালির সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে প্রতিভাবান স্ট্রাইকারদের একজন। তাকে নিয়ে একটা বিখ্যাত কথা আছে, হোয়াই অলওয়েজ মি, কেন সবসময় আমি।
এই প্রশ্নটা বালোতেল্লি নিজেই একটি ম্যাচে টি-শার্টে লিখে দেখিয়েছিলেন। বালোতেল্লির গল্পে বিতর্কের অভাব নেই। ড্রেসিং রুমে আতশবাজি জ্বালানো, সতীর্থদের সাথে মারামারি, ট্রেনিংয়ে অনিয়ম, কোচের নির্দেশ না মানা এবং বিশ্বকাপে ২০১৪-এ ইতালির হয়ে উরুগুয়ের বিরুদ্ধে সেই গোল, "হোয়াই অলওয়েজ মি" শিরোনাম খুলে, এবং তারপর কোস্টারিকার কাছে হার, উরুগুয়ের কাছে হার, ইতালি গ্রুপ পর্বেই বিদায়। বালোতেল্লি পরবর্তী বিশ্বকাপে কখনো সুযোগ পাননি। একটি প্রতিভা যা নিজেই নিজেকে ধ্বংস করছে ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে। অ্যাড্রিয়ান মুটু ২০০৪ ড্রাগ পরীক্ষায় রোমানিয়ার স্বপ্ন ভাঙলেন। অ্যাড্রিয়ান মুটু রোমানিয়ার সবচেয়ে প্রতিভাবান স্ট্রাইকার। চেলসিতে খেলতেন, গোল করতেন এবং রোমানিয়ার জন্য ছিলেন সবচেয়ে বড় আশার আলো। কিন্তু ২০০৪ সালে চেলসিতে ড্রাগ পরীক্ষায় কোকেইন পাওয়া গেল। চেলসি থেকে বরখাস্ত, ফিফা থেকে ৭ মাস নিষিদ্ধ এবং রোমানিয়ার হয়ে বিশ্বকাপের পরবর্তী বাছাই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি অনুপস্থিত। রোমানিয়া বাছাই পর্ব পার করতে পারল না। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত একটি দেশের বিশ্বকাপ স্বপ্ন একসাথে ডুবিয়ে দিল। সাধারণ পাঠ, কেন প্রতিভাবানরা নিজেরাই নিজেদের ধ্বংস করেন? এই সব গল্প পড়ে একটা প্রশ্ন আসে, কেন প্রতিভাবান মানুষরা এভাবে নিজেদেরকে ধ্বংস করেন? মনোবিজ্ঞানীরা বলেন এর কারণ একাধিক। প্রথমত, এন্টাইটেলমেন্ট সিনড্রোম। অনেক শীর্ষ ক্রীড়াবিদ মনে করেন তারা বিশেষ, নিয়ম তাদের জন্য নয়, ফলে সীমা লঙ্ঘন করা তাদের কাছে স্বাভাবিক। দ্বিতীয়ত, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। জিদান, সুয়ারেস, ক্যান্টোনা এরা সবাই অসাধারণ প্রতিভাবান, কিন্তু মাঠে চাপের মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ হারিয়েছেন। তৃতীয়ত, পরিবেশের প্রভাব। ম্যারাডোনা, গ্যাসকোইন, মুটু পরিবেশের কারণে মাদকের পথে এবং সেই পথ ক্যারিয়ারকে ধ্বংস করেছে। চতুর্থত, অহংকার। রয় কেনের মতো, যারা মনে করেন আমার পথই একমাত্র পথ। বিশ্বকাপ একটি স্বপ্ন, কিন্তু স্বপ্ন শুধু প্রতিভায় পূরণ হয় না। জিনেদিন প্রতিভায় পৃথিবীর সেরা ছিলেন, কিন্তু একটি মুহূর্তে রাগ জিতে গেল। সুয়ারেস প্রতিভায় পৃথিবীর সেরাদের একজন, কিন্তু নিয়ন্ত্রণহীনতা জিতে গেল। ম্যারাডোনা পৃথিবীর সবচেয়ে জাদুকরী, কিন্তু মাদক জিতে গেল। গ্যাসকোইন অসাধারণ প্রতিভাবান, কিন্তু অ্যালকোহল জিতে গেল। এই গল্পগুলো শুধু ব্যর্থতার নয়, এগুলো মানবতার গল্প। প্রতিভাবান মানুষও মানবিক দুর্বলতার শিকার, এবং সেই দুর্বলতা জয় না করলে সবচেয়ে বড় স্বপ্ন নিজের হাতেই ভেঙে যায়। বিশ্বকাপ দেখায় প্রতিভা শুধু চরিত্র শেষ করে না, এবং যারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তারা শুধু প্রতিভাবান নন, তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, সবচেয়ে বড় চাপেও, সবচেয়ে বড় মুহূর্তেও। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।